হাইফা বন্দর যেটা, এই হাইফা বন্দরের কন্ট্রোলটা নাকি ভারতের আদানি গ্রুপের, তাদের ইনভেস্টমেন্টটা ওখানে। তো হাইফা বন্দরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, এবং বলা হচ্ছে হাইফা বন্দর নগরী, বন্দর এবং বন্দর নগরী পুরোটাই একেবারে মানে তামা হয়ে গেছে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায়। কারণ হচ্ছে যে হাইফা বন্দরে ইসরায়েলের প্রায় 60 বা 70% তেল শোধনাগার, অয়েল রিফাইনারি হাইফা বন্দরিতে, এবং হাইফা বন্দর হচ্ছে ইসরায়েলের লাইফ লাইন, একদম প্রাণশক্তি এটাই। তো এখান থেকে যে তেল শোধন করে দেওয়া হয় সেই তেলটাই ইসরায়েলের যুদ্ধ বিমানে ভরা হয়, ব্যবহার করে এবং ইরানের উপর হামলা চালায়। ফলে তেল শোধনাগার যদি ধ্বংস করে দেওয়া হয়, ইরানের কৌশল যেটা, তেল শোধনাগার যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে ইসরায়েল তো আর জ্বালানি নিতে পারবে না, ইসরায়েলি বিমান তখন জ্বালানি নিতে না পারলে তারা আর উঠতে পারবে না। অতএব ওর যে উৎস যেটা, সেই উৎস ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে ইরান ব্যাপকভাবে সফল। তো আলটিমেটলি ইসরায়েলের তেল বা তার সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, কিন্তু ভারতের আদানি গ্রুপের টোটাল ইনভেস্টমেন্ট ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভারত, এটা আমরা জানি। ইরান ইসরায়েলের যুদ্ধে ভারতও বিপুল ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কারণ হচ্ছে আকাশপথ বন্ধ। আপনি কি মনে করেন? না, আকাশপথ বন্ধ সেটা তো ক্ষতির কারণ। ভারত বিপুলভাবে এখনো ক্ষতিগ্রস্ত হয়েছে যেভাবে, সেটা হচ্ছে আমরা জেনেছি যে যে সমস্ত হাইফা বন্দর যেটা, এই হাইফা বন্দরের কন্ট্রোলটা নাকি ভারতের আদানি গ্রুপের হাতে, তাদের ইনভেস্টমেন্টটা ওখানে। তো হাইফা বন্দরে ব্যাপকভাবে হামলা চালিয়েছে এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে, এবং বলা হচ্ছে হাইফা বন্দর নগরী, বন্দর এবং বন্দর নগরী পুরোটাই একেবারে মানে তামা হয়ে গেছে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায়। কারণ হচ্ছে যে হাইফা বন্দরে ইসরায়েলের প্রায় 60 বা 70% তেল শোধনাগার, অয়েল রিফাইনারি হাইফা বন্দরিতে, এবং হাইফা বন্দর হচ্ছে ইসরায়েলের লাইফ লাইন, একদম প্রাণশক্তি এটাই। তো এখান থেকে যে তেল শোধন করে দেওয়া হয় সেই তেলটাই ইসরায়েলের যুদ্ধ বিমানে ভরা হয়, ব্যবহার করে এবং ইরানের উপর হামলা চালায়। ফলে তেল শোধনাগার যদি ধ্বংস করে দেওয়া হয়, ইরানের কৌশল যেটা, তেল শোধনাগার যদি ধ্বংস করে দেওয়া হয় তাহলে ইসরায়েল তো আর জ্বালানি নিতে পারবে না, ইসরায়েলি বিমান তখন জ্বালানি নিতে না পারলে তারা আর উঠতে পারবে না। অতএব ওর যে উৎস যেটা, সেই উৎস ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে এবং সেক্ষেত্রে ইরান ব্যাপকভাবে সফল। তো আলটিমেটলি ইসরায়েলের তেল বা তার সাপ্লাই চেইন ভেঙে যাচ্ছে, কিন্তু ভারতের আদানি গ্রুপের টোটাল ইনভেস্টমেন্ট ধ্বংস হয়ে যাচ্ছে। এইভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত ভারত, এটা আমরা জানি। এই যুদ্ধে গণমাধ্যমের ভূমিকাকে কিভাবে দেখছেন? কোথাকার গণমাধ্যম? সারা বিশ্বের গণমাধ্যম। সারা বিশ্বের গণমাধ্যম আমরা যেহেতু পরিষ্কারভাবে জানি যে বিশ্বের গণমাধ্যম কন্ট্রোল বাই ওয়েস্টার্ন মিডিয়া, কেমন, সেক্ষেত্রে পশ্চিমা গণমাধ্যম পশ্চিমাদের স্বার্থ ছাড়া, তাদের এজেন্ডা ছাড়া এক পাও আগাবে না, এক পাও আগায় না, একটা কাজও করে না। সেক্ষেত্রে তাদের এজেন্ডার ভেতরে যা আছে তাই আমরা দেখব। ইসরায়েল যেহেতু আমেরিকা এবং ব্রিটেনের সৃষ্ট একটি শক্তি, একটি ঘাঁটি আর একটি দেশ যাই বলি, তো এই ইসরায়েলের স্বার্থ মানেই আমেরিকা, ব্রিটেন এবং পাশ্চাত্যের স্বার্থ। ফলে ইসরায়েলের স্বার্থের বাইরে যায় এমন কোনো কথা, এমন কোনো বক্তব্য কোনো গণমাধ্যমে আসবে না, পশ্চিমা গণমাধ্যমে। যেহেতু আমাদের বাংলাদেশ সহ বিশ্বের ম্যাক্সিমাম গণমাধ্যম পশ্চিমা গণমাধ্যমকে অনুসরণ করে এবং পশ্চিমা গণমাধ্যমকে তাদের সংবাদের মানদণ্ড মনে করে, সেক্ষেত্রে তারা যা দিচ্ছে আমরা তাই গিলছি এবং তাই উগরে দিচ্ছি। মোটামুটিভাবে এটা গণমাধ্যমের ভূমিকা। বাংলাদেশ কি ক্ষতির মুখে পড়বে? অবশ্যই। একটা যুদ্ধ যখন হচ্ছে, বাংলাদেশ কেন ক্ষতির মুখে পড়বে না? ক্ষতির মুখে পড়বে অনেকভাবে। যেমন আপনি জানেন যে পারস্য উপসাগর যেটা, ভারত মহাসাগর থেকে চিকন হয়ে হরমুজ প্রণালীতে ঢুকে একেবারে ইরাক এবং কুয়েতের সীমান্তে গিয়ে পারস্য উপসাগর শেষ হয়েছে। পারস্য উপসাগরের একদম পুরো উত্তর পাড়ে পুরোটা ইরান, আর পশ্চিম এবং দক্ষিণ পাড় জুড়ে পূর্ব একদম ভারত মহাসাগরের থেকে কুল থেকে শুরু করে লম্বা সেই ইরাক কুয়েত পর্যন্ত যে পার্সিয়ান গালফ চলে গেল, সেখান থেকে দেখেন
ইরান তো পুরো উত্তর জুড়ে, তারপরেই দক্ষিণ পশ্চিম কোনায় ইরাক, তার পাশে কুয়েত, তার দক্ষিণে এসে লম্বা করে সৌদি আরব, ওই ভারত, পার্সিয়ান গালফের প্রায় দক্ষিণ পাশের অর্ধেকেরও বেশি একা সৌদি আরবের। এর ভিতরে চলে আসলো বাহরাইন, এরপরে এর নিচে কাতার, এর নিচে সংযুক্ত আরব আমিরাত, তার নিচেই ওমান, এর পাশে ইয়েমেন। তো এই যে প্রত্যেকটা দেশ, এই ইরান থেকে, ইরান, কুয়েত, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, ওমান, এই প্রত্যেকটা দেশ জ্বালানির উৎস, তেল এবং গ্যাসের উৎস। এই জায়গা থেকে আমরা যে তেল এবং গ্যাস আনি তা মূলত এইখান থেকে, এইসব দেশ থেকেই। তো যখন যুদ্ধ লেগে যাবে, এবং ইরান তো বলেছে যে পরিস্থিতি যদি ভয়াবহ হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। হরমুজ প্রণালী খুব সরু একটা চ্যানেল, অথচ এই চ্যানেল দিয়ে প্রতিদিন ওয়ার্ল্ডে যত তেল লাগে তার 30 থেকে 40% তেল এইখান থেকে পরিবহন হয়। আর দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে 60 বা 70% জ্বালানি শুধু এই পথে পরিবহন হয়। এ তো গেল ওইখান থেকে জ্বালানি আসার প্রশ্ন। আমরা এই দিক থেকে রপ্তানি করি, আমরা মানে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ এই হরমুজ প্রণালী দিয়ে, এই মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশ, ইরান থেকে শুরু করে যে সমস্ত দেশের নাম বললাম, এই সমস্ত দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাঠায়। আমাদের এই সমস্ত প্রোডাক্টও যাওয়া বন্ধ হয়ে যাবে, তাহলে শুধু তেল জ্বালানি আসা বন্ধ হবে না, এই সমস্ত জায়গা থেকে যাওয়াও বন্ধ হবে, তাহলে বিশ্ব অর্থনীতি, আমরা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হব। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশে, প্রায় সব দেশেই আমেরিকার ঘাঁটি আছে, আমেরিকা যদি এই যুদ্ধে সরাসরি রাষ্ট্র হিসেবে জড়িয়ে যায়, তাহলে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটিতে ইরান হামলা চালাবে, তাহলে প্রত্যেকটা দেশ কিন্তু অনিরাপদ হয়ে গেল এবং আলটিমেটলি যুদ্ধের কবলে পড়ে গেল। যুদ্ধের কবলে যখন পড়ে যাবে, এই সমস্ত শহরে, এই সমস্ত জায়গায় তো আমাদের বাংলাদেশের জনশক্তি তারা কাজ করে, এবং সম্ভবত 2 কোটি মতো মনে হয়, বিরাট একটা জনশক্তি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাজ করে। তো তখন এই সমস্ত এক দেশ না, তো অনেকগুলো দেশ, এই সমস্ত দেশ থেকে এই সমস্ত জনশক্তি তখন অনিরাপদ হয়ে পড়বে, তখন তাদের ফেরত আসার প্রশ্ন হবে। তখন বাংলাদেশের অর্থনীতির একটা বিরাট বড় শক্তি হচ্ছে রেমিটেন্স। রেমিটেন্স আসা বন্ধ হলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিকেন্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press এক ফোঁটা হলুদ নেই। অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। changetv.press এক ফোঁটা হলুদ নেই। চেঞ্জ টিভি, তো আমি তাদেরকে আমার অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি, কারণ তারা যে ভূমিকা রেখেছে, এই সময় একটা কঠিন সময় ছিল, সেটাতে যেমন ভূমিকা রেখেছে, এমনকি 5ই আগস্টের পরে নতুন বাংলাদেশেও তারা তাদের সেই তীক্ষ্ণ একটা সমালোচনামূলক এবং যেটাকে আমি গঠনমূলক বলব, সেরকম একটা ভূমিকা রাখছেন। তো সেক্ষেত্রে
আমরা মনে করি যে এই ভূমিকা আমাদের দরকার, আমরা চাই এটা থাকুক এবং আরও যেন সমৃদ্ধ হয়। নতুন বাংলাদেশ নির্মাণে আমরা চাই যে চেঞ্জ টিভি যে সমালোচনাগুলো করছে বা যেগুলো আমরা তুলে ধরছেন সেটা এমন করে করবেন যেন আমরা সেখান থেকে শিখতে পারি এবং সবাই মিলে যেন আমরা নতুন বাংলাদেশকে সত্যিকার অর্থে বৈষম্য বিহীন একটা সমাজ গড়ে তুলতে পারি, সেটা আপনারা সহজ চেষ্টা করুন।